ঋণ খেলাপিদের ঘুম হারাম করে ছেড়ে দিব। নির্বাচিত হই আর না হই, বাংলাদেশের জনগণের সাথে যারা প্রতারণা করে, যারা বাংলাদেশের জনগণের টাকা দিয়ে যাদের নিজেদের পরিবারকে বিদেশে বসিয়ে আরামায়েশের জীবন কাটায়, তাদের জীবনকে নরক বানায় ফেলবো জনগণকে সাথে দিয়ে। 50 বছর নষ্ট করেছি। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আমাদের 50টা বছর নষ্ট হয়েছে। আমরা সামনে আর আমাদের যে সম্ভাবনা, সুযোগ বা যে রিসোর্স গুলি আছে, আমরা আর এগুলি নষ্ট করতে চাই না। কাজে আল্লাহর ওয়াস্তে আপনারা এগুলি বন্ধ করেন। জামাত জোটের প্রার্থীদের অসাধারণ সৃজনশীল সফল কৌশল, ব্যাপক সাড়া। বিএনপিকে অনেক দূর পিছিয়ে বা পেছনে রেখে জামাত অনেক দূর অলরেডি এগিয়ে গেছে। দর্শক, আল্লাহ যাদেরকে ক্ষমতা দিবেন তাদের মাথায় কত ক্রিয়েটিভ সৃজনশীল বুদ্ধি দেন, এটা আল্লাহর পরিকল্পনা। চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুট তরাজ এবং নিজেরা মারামারি কইরা 200-র উপরে চলে যাওয়া, পাথর দিয়ে মারা, এগুলো আমরা দেখা না কাহিল হয়ে পড়ছি। তো ভালো লাগতেছিল না, অস্থির হয়ে গেছি, চিৎকার করে বলতাছি, কোথায় প্রশাসন, কোথায় মিলিটারি, কোথায় র্যাব, কোথায় পুলিশ, কেউ কেন কোনো অ্যাকশন নিতেছে না। অপারেশন হার্ট 1, 2, 3, 4 চলতেছে, কোনো লাভ হচ্ছে না। কারণ কি জানেন? কেউ তো থামায় রাখতে পারতেছে না। সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করলে একটা বক্তব্য বা একজনের ভিডিও বারে বারে সামনে আসে, তার নাম হলো হাসনাত আব্দুল্লাহ। দর্শক, আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে হাসনাত আব্দুল্লাহকে প্রকৃতপক্ষে আমার একজন দেশ প্রেমিক হিসাবে ভালো লাগে। আমার কেমন যেন মনে হয় যে হাসনাত আব্দুল্লাহ প্রকৃতপক্ষেই একজন দেশ প্রেমিক। সে দেশের জন্যই লড়াই করে যাচ্ছে, লড়াই করেছে 2024-এ এবং লড়াই করেই যাচ্ছে, লড়াইয়ের উপরেই আছে। আপনাদের কাছে কেমন লাগে হাসনাত আব্দুল্লাহকে আমি জানি না, তবে প্রকৃতপক্ষে আমার কাছে খুবই ভালো লাগে। হাসনাত আব্দুল্লাহর একটা ভিডিও বা তার বাড়ির একটা ভিডিও দেখলাম। হাসনাত আব্দুল্লাহর বাড়ির ভিডিওটি তার বাপ একজন সাংবাদিককে দেখাচ্ছে। তার বাড়ির অবস্থা, তার ঘরের টিনের যে চাল আছে না, ফুটো, অধিকাংশ জায়গায় ফুটো, মানে বৃষ্টি পড়লে প্রত্যেকটি 10 ফোঁটা পানি পড়লে চালের উপরে তার মধ্যে 9 ফোঁটা পানি হয়তো ঘরের মধ্যে পড়ে। ওটা নাকি হাসনাত আব্দুল্লাহর ঘর। তার বাবা বলেছে সে বিসিএস ক্যাডার শেষ করে নাকি ঘর দেওয়ার চিন্তা ভাবনা করেছিল। তো যাই হোক দর্শক, হাসনাত আব্দুল্লাহর ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় বর্তমানে খুবই তোলপাড় হচ্ছে এবং তার কিছু বক্তব্য সোশ্যাল মিডিয়ায় তুমুল আকারে তার জনপ্রিয়তার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাকে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই তথ্যবহুল একটা ভিডিও আজকে আপনাদের সম্মুখে নিয়ে হাজির হয়েছি। দর্শক, ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন না, এবং তাদের কথাগুলো শুনেই বুঝতে পেরেছেন যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কিরকম হতে চলেছে বা কিরকম হচ্ছে। দর্শক, আজকে সেই সমস্ত ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো ভিডিও দেখলে এবং যে কথাগুলো শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক শ্রোতা, তাই বলবো না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হওয়ার প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। জামাত জোটের প্রার্থীদের অসাধারণ সৃজনশীল সফল কৌশল, ব্যাপক সাড়া। বিএনপিকে অনেক দূর পিছিয়ে বা পেছনে রেখে জামাত অনেক দূর অলরেডি এগিয়ে গেছে। দর্শক, আল্লাহ যাদেরকে ক্ষমতা দিবেন তাদের মাথায় কত ক্রিয়েটিভ সৃজনশীল বুদ্ধি দেন, এটা আল্লাহর পরিকল্পনা। এবং যাদেরকে আল্লাহ পরাজিত করবেন তাদের ভালো কাজও কেমন যেন এলোমেলো হয়ে যায়। বিএনপির অবস্থা হচ্ছে এরকম, আর জামাতের অবস্থা হচ্ছে এরকম। আল্লাহ জামাতকে হয়তো ক্ষমতা দিবেন, জামাত যদি বড় কোনো ভুল না করে, যার ফলে রাজনীতির প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে জামাত এগিয়ে। এবং তাদের যে সিদ্ধান্ত নিয়ে হাস্যরসের সৃষ্টি হওয়ার কথা, সেই সিদ্ধান্ত এখন তাদের বিজয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নির্বাচনের বেশি আগেই তাদেরকে এগিয়ে রাখছে। আর যে সিদ্ধান্তে বিএনপি অ্যাডভান্টেজ পাওয়ার কথা, সেটা মানে কেমন যেন তারা মাখিয়ে ফেলছে। তো দর্শক দেখেন, রাজনীতিতে 5 আগস্ট পরবর্তী রাজনীতিতে নতুন একটা পারসেপশন আগে বলি, তারপরে জামাত জোটের প্রার্থীরা কি করেছে এবং এতে কতটা সাড়া পাচ্ছে এবং এটা তাদের বিজয়ের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, বিএনপিকে যে এই জায়গায় পিছিয়ে ফেলছে সেটা দেখাবো হাতে কলমে। এটা একটা সুখবর যে জামাত জোটের প্রার্থীরা জিততে যাচ্ছে। রাজনীতিতে পারসেপশন হচ্ছে যে রাজনীতি টাকার খেলা, রাজনীতি করতে হলে টাকা লাগে, নির্বাচন করতে হলে টাকা লাগে। এমপি ইলেকশন করবে কারা? যাদের অবৈধ টাকা আছে। সর্বোচ্চ পারসেপশন ছিল যে না, জামাতের লোকজন ভালো, তাদের কোনো অবৈধ টাকা নেই। আর তাও জামাতের মধ্যেই পারসেপশন ঢুকে গেছিল যে প্রার্থী এমন লোকই করা দরকার যে পকেট থেকে টাকা খরচ করতে পারে। অথচ জামাতের ফিলোসফি হচ্ছে যে না, পকেট থেকে কোনো টাকা খরচ করা যাবে না, টাকা সংগঠন দিবে। কারণ নিজে যদি টাকা খরচ করে, ওই টাকা উঠানোর একটা খাইশ জন্ম নিতে পারে, এই জন্য সংগঠন টাকা দিবে। এই জন্য নির্বাচনী মাসে জামাতের রোকনদের তার আয়ের একটা বড় অংশ সংগঠনকে দিয়ে দিতে হয়। কোনো কোনো ক্ষেত্রে পুরো মাসিক আয় সংগঠনকে দিয়ে দেয়। কমপক্ষে 50%, অর্ধেক সংগঠনকে দিয়ে দিতে হয়, রোকনদের দিয়ে দিতে হয় বাধ্যতামূলকভাবে। আপনার বেতন যদি 1 লাখ টাকা হয়, আপনাকে 50,000 টাকা দিয়ে দিতে হবে সংগঠনকে। এইভাবে নির্বাচনী ব্যয় নির্বাহ করে। কিন্তু জামাত তো নির্বাচনী রাজনীতি অতীতে সফল নয়। কারণ অতীতে কারা সফল হয়েছে? যার কারিগরি টাকা আছে, আওয়ামী লীগ, বিএনপি।
যে যত বেশি টাকার মালিক সেই তত সফল। যেমন আমার বরিশাল অঞ্চলে একজন প্রার্থী আছে, অশিক্ষিত, আমি নাম বলবো না, আমাকে তিনি স্নেহ করেন, আমি নাম বলবো না, বিএনপি প্রার্থী, কিন্তু অনেক ধনী মানুষ, একটু ধনী না, অনেক ধনী। এখন অনেকে ধরে নিয়েছে যে তার যে টাকা আছে কিন্তু জিতবে মনে হয়, তার টাকার সামনে অমুকে কি। এরকম একটা পারসেপশন কিন্তু আছে যে এমপি হবে কারা, নির্বাচন করবেন কারা, যার টাকা আছে। এবং এটাই সত্য যে সমাজে রাজনীতি বোঝে না, কিচ্ছু বোঝে না, শিক্ষা দীক্ষা নাই, জনসেবা বোঝে না, সে আইন প্রণয়ন করবে, আইন কি এটি বোঝে না, জুরিসপ্রুডেন্স কি, আইন প্রণয়ন করতে হলে ফিলোসফি বোঝা লাগে, সে একটা লাইনে সম্পর্কে বলতে পারবে না। কিন্তু সে নির্বাচন করছে, নির্বাচনে খাই জন্ম নিয়েছে, কারণ কি তার সারপ্লাস টাকা আছে। যখন কারো অতিরিক্ত টাকা থাকে তখনই সে নির্বাচনের কথা ভাবে, সে এটা জনসেবা হিসেবে কিংবা তার যোগ্যতা আছে এইভাবে সে দেখে না। এটা বাংলাদেশের রাজনীতির রিয়ালিটি, টাকার খেলা। কিন্তু 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে মানুষ তার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেছে যে এই যে টাকার খেলা, এটা তো সব অবৈধ টাকা, এদেরকে আমরা কেন ভোট দিব। এবং একটা প্রজন্ম এগিয়ে আসলো যে না, টাকার খেলা দিয়ে রাজনীতি হবে না, এটার মূল উৎপাদন করতে হবে, রাজনীতি করবে সৎ লোক, যোগ্য লোক। আমার টাকা নাই, আমি স্টুডেন্ট, আমি টিউশনি করে চলি, সর্বোচ্চ আমি একটা কোচিং সেন্টার ক্লাস নেই, আমি রাজনীতিবিদ, আমি নেতা, আমি এমপি। এই মহা সাহস নিয়ে মাঠে নেমেছে, অসম্ভবকে সম্ভব করার মানসিকতা নিয়ে। এবং সেই অসম্ভবকে সম্ভব করতে পারছে তারা। এখন ব্যাপক সারা পাচ্ছে জামাত প্রার্থী অসম্ভবকে সম্ভব করে। কিভাবে? আমি কয়েকটা উদাহরণ দিই। যেমন জামাত জোটে যারা আছে, জামাতের তো একটা সিস্টেম আছে, এই সিস্টেম অন্য কেউ করতে পারবে না। জামাত যেটা করে ওইটা আর এখন আমি যেটা বলবো ওইটা প্রায় একই, তেমন কোনো পার্থক্য নেই। এখানে এখন বিএনপি এখানে একদম ফ্রেমিং হয়ে যাচ্ছে। প্রথমে বিএনপিটা বলি, বিএনপি নির্বাচন করে ঋণ খেলাপি, সাদাবাজ, দুর্নীতিবাজ, কালো টাকার মালিক। টাকা আছে, ওই টাকা দিয়ে নির্বাচন করে। নমিনেশন কিনতে টাকা লাগছে না। বিএনপিতে কয়েক কোটি টাকা ছাড়া নমিনেশন পাওয়া যায় না, এটা জানেন সবাই, এটা প্রতিষ্ঠিত, রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত। এখানে তার অনেক টাকা আছে, কোটি কোটি টাকা খরচ করে নমিনেশন পেয়েছে। আর নির্বাচনী যে ব্যয়, এখানে এক একজন প্রার্থীর জন্য সর্বোচ্চ 10 টাকা খরচ করার বিধান রয়েছে, কিন্তু তারা সেখানে আপনার প্রায় 3.5 লাখ বা 4 লাখ ভোট থাকলে আপনি 35 লাখ টাকার মতো খরচ করতে পারেন। তো কিন্তু বিএনপির লোকজন 35 কোটি টাকা খরচ করতে রাজি, কোনো ব্যাপার না, 100 কোটি টাকা খরচ করতে রাজি, এবং সেটা করবে। তাদের কাছে তো আইন কানুনের কোনো বালাই নেই। তবে জনমনে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, এটা পৌঁছে দিতে হবে আপনাদেরকে যে বিএনপি মানে অবৈধ টাকা দিয়ে নির্বাচন। আর বিএনপির প্রতিপক্ষ জামাত জোট মানে নিজের টাকা নাই, জনগণের টাকা দিয়ে নির্বাচন করে, জনগণ টাকা দিয়ে তাদেরকে হেল্প করে, এবং যে জনগণ নির্বাচনের আগে তাদের টাকা দেয় তারা ভোট দিয়েও তাদেরকে বিজয়ী করবে। এই জন্যই বলছি এগিয়ে গেছে। দর্শক, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জামাত জোটের প্রার্থী, তিনি ব্যারিস্টার মানুষ, তো মনে হয় যেন অনেক টাকা পয়সার মালিক, আসলে তিনি গরিব, আমি জানি, খোঁজ নিয়েছি। গরিব মিন্স বিএনপি প্রার্থীদের তুলনায় গরিব, তার পয়সাপাতি খরচ করার মতো সক্ষমতা নেই, যার ফলে তিনি ফেসবুকে ভিডিও বার্তা দিলেন যে আমাকে হেল্প করেন, টাকা দেন। এবং তিনি যে পরিমাণ টাকা চেয়েছেন, আইন অনুযায়ী যে পরিমাণ টাকা খরচ করা যাবে সেই পরিমাণ টাকা তিনি 1-1.5 দিনই পেয়ে গিয়েছেন। অসাধারণ। তার মানে দেখেন, যারা ব্যারিস্টার ফুয়াদের যে পরিমাণ টাকা দরকার সেটা 1 দিন 2 দিনের মধ্যেই দিয়ে দিয়েছে। এর মানে আগেভাগেই তারা জানিয়ে দিল যে আমরা সমর্থন করি, যারা টাকা দিয়েছে তারাই ভোট দিবে। যদিও টাকা দিয়েছে সারা বাংলাদেশ থেকে, কিন্তু ভোট তার নিজ এলাকায়, কিন্তু এর মাধ্যমে তার প্রতি একটা সমর্থন প্রমাণিত হলো। এটা থেকে বোঝা যায় যে কারা ক্ষমতায় আসবে, কারা জিতবে। আচ্ছা, বিএনপির কোনো প্রার্থী ফেসবুকে পোস্ট দিয়ে টাকা চাক না, তাকে 10,000 টাকাও দিবে না। আর ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের মানুষ 10 টাকা দিয়েছে, এটা হচ্ছে সমর্থনের প্রমাণ। এইভাবে নির্বাচনী ব্যয় জনগণের বিকাশের টাকা দিয়ে নির্বাহ করা যায়, এটা অসম্ভবকে সম্ভব করা। এটাই হচ্ছে মানুষ সমর্থন করে ভোট দিবে, নীরবে নিবৃত্তে ভোট দিয়ে আসবে, তার প্রমাণ। তাহলে এখানেই প্রমাণিত হয়ে গেল যে বিএনপি কালো টাকা দিয়ে নির্বাচন করে, ওই টাকা উঠাতে চাইবে। আর জামাত তো নির্বাচন করে রোকনদের টাকা দিয়ে, শুভাকাঙ্ক্ষীদের ব্যয়ের টাকা দিয়ে। ওই বিকাশে টাকা উঠানো আর জামাতের টাকা একটা সিস্টেমে উঠায়, প্রায় কাছাকাছি। ওটাও জনগণের টাকা, এটাই জনগণের টাকা, কারো ব্যক্তিগত অবৈধ ইনকামের টাকা না, ব্যক্তিগত টাকা না। ফিলোসফি কিন্তু এক। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিকাশে টাকা নেওয়া আর জামাতের রোকনদের টাকা নেওয়া প্রায় কাছাকাছি। জামাতেরটা সবচেয়ে স্মার্ট, পরিশীলিত, পরিশুদ্ধ, দৃষ্টিকটু না। নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলছেন যে ক্রাউড ফান্ডিং থেকে 26 লাখ টাকা খরচ করবেন, পকেট থেকে 1 লাখ টাকা। এই 26 লাখ টাকা তাকে দিবে, জনগণ দিবে, এবং তিনি জনগণ সমর্থন করে বলেই তো দিবে। তাসনিম যারা ক্ষেত্রে দেখেছেন যে মুহূর্তের মধ্যেই তাকে টাকা দিয়ে দিয়েছে। এরপরে মানুষ যে এই প্রার্থীদের সমর্থন করে টাকা দিয়ে সংসদে নিতে চায়, এই অসম্ভব ধারণা ঘটছে বাংলাদেশে। কারণ বাজারে দেখেন নাই, চাঁদাবাজি করতে যাওয়াতে সব দল মানে সমস্ত ওই যে দোকানদাররা এক হইয়া চাঁদাবাজদেরকে পিটাইছে। হ্যাঁ, এটাইছে, এইটুক চেঞ্জ হয়েছে, এইটুক পরিবর্তন হয়েছে। আগে চাঁদাবাজরা হিসাব পিটাইয়া চাঁদাবাজি করতো, এখন ব্যবসায়ীরা পিটাইয়া চাঁদাবাজদেরকে বিদায় করতেছে। কিন্তু ওইসব ব্যবসায়ীদের মধ্যে একটা প্রশ্ন জাগতেছে, নির্বাচনের পরে তারা যখন আবার ক্ষমতায় আসবে তখন আমরা কোথায় আশ্রয় নিব? তারা আশ্রয় খুঁজতেছে, তো দেশের মানুষ আশ্রয় খুঁজতেছে। আমি জানি না ভাই কপিরাইট দিবে কিনা, তাও আমি দেখাবার চেষ্টা করি একজন রিক্সাওয়ালা ভাইয়ের কথা। আজকে ছাত্র দলের প্রধান 2 জন উঠছে, আমি টাকা ভাড়া কত, আমি 50 টাকা 30 টাকা ভাড়া কই কি তো ভাড়া তো লাগে, পারবি না কোথায় আমার চিরস
আমি তারেকের দল। এই রিস্কে আজকে আমাদের যে গাড়ির টাকা মেরা গেল চাঁদাবাজরা, আমরা ওদেরকে ক্ষমতা দেখতে চাই না। এর জন্য তো আমার গুলি খাইতে হয়, আমি মরতে প্রস্তুত। আমি এতদিন কোনো রাজনীতি করতাম, কিন্তু আজকে এই ন্যাক্কারজনক ঘটনার পর থেকে আমি চাই বাংলাদেশের জনগণ জামাতের ক্ষমতা দেখতে চাই। এর জন্য আমি মরতে প্রস্তুত, আমি হাদি ভাইয়ের মতো হবো। দেখছেন কি দাঁড়াইলো এখানে, যে পরিচয়টা কি, আমি তারেক জিয়ার লোক। আইডি কার্ডের মধ্যে লেখা থাকবে আমি তারেক জিয়ার লোক। এটা হইলো, কিছু হইলো, কিছুই হয় নাই। এই যে আমরা সবাই এই কিছুদিন তারেক রহমান সাহেব আসার পর একটা কথা আলোচনা করতেছি না, যে জয় শঙ্কর আসছে, আবার আমাদের গোয়েন্দার একজন যায়, গোয়েন্দা চিফ ওনার সাথে গোপনে বা ওপেনে দেখা করে আসছে, অনেকেই যাচ্ছে। এর মধ্যে ব্যবসায়ীরাও চলে গেছে। কোন ব্যবসায়ী? ওই সেই একই ব্যবসায়ী, বেহায়া নির্লজ্জ সেই ব্যবসায়ীরা, যারা বলছিল মানে কবিতা লেখছিল। কবিতা কি? প্রথমতে তুমি শেখ হাসিনা, দ্বিতীয়ত তুমি শেখ হাসিনা, দিল্লিতে তুমি শেখ হাসিনা, আর আমি গুলশানে। এই তো হয়ে গেছে কবিতা। এই যে যারা যারা দেখা করছে, এতে একটা চারিদিকে আলোচনা হচ্ছে। আলোচনাটা ভাই আবার জামাত ইসলাম থেকেও বলছে, আবার এনসিপি থেকেও বলছে, অনেকেই বলা বলি করতেছে। পুরা প্রশাসন হেইলা পড়ছে কোন দিকে? গুলশানের দিকে। আমি মনে করি এটাই দরকার ছিল তো ভাই, এটাই দরকার ছিল। মানুষ খুব সচেতন, তো যত হেইলা করবে ততই মানুষের নজর খুলবে, জ্ঞান খুলবে, বুদ্ধি খুলবে, মানুষ বুঝতে পারবে। হ্যাঁ, কারণ এইসব চোর চোরটারা যারা আগে গত 16 বছর শেখ হাসিনার সাথে ছিল, তারা যদি আইসা ভাই মনে করেন আমার পাশে দাঁড়ায় সবাই, আমার কি মনে হবে? আপনার মনে হবে না এই চোর চোরটার দলের লোক? তাই তো মনে হবে। তার মানে ব্যাপারটা কি বুঝছেন? ক্ষতিটা কোথায় হয়ে যাচ্ছে? না বুঝা ক্ষতি হয়ে যাচ্ছে। হ্যাঁ, একদম না বুঝা ক্ষতি হয়ে যাচ্ছে। তো যেমন না বুঝা আরো কিছু কিছু ক্ষতি হয়ে যাচ্ছে, যেটা জাতীয় নির্বাচনে এফেক্ট করবেই। কি সেটা জানেন? ওনারা এখন ক্যাম্পিং করে বেড়াইতেছে, না ভোট দিতে হবে, সবাইকে না ভোট দিতে হবে। কেন না ভোট দিবেন? যে না ভোট না দিলে এরা বাংলাদেশ মুছা ফেলাবে, 71 মুছা ফেলাবে, 16ই ডিসেম্বর মুছা ফেলাবে, বিজয় দিবস মুছা ফেলাবে, সব কিছু মুছা ফেলাবে এরা। এরকম বোঝানো হচ্ছে সাধারণ মানুষকে। কিন্তু সাধারণ মানুষ কি ওই বুঝের মধ্যে আছে? দেশ কি ওই পর্যায়ে আছে? না, একদমই না। তাদেরই সন্তানরা তো এই বিশ্ববিদ্যালয়ে পড়ে। যারা সন্তানদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠাইতে পারছে, তারা কি আপনাদের এই কথাগুলা গিলবে? একদমই গিলবে না। আপনারা যতই বলবেন না ভোট দিতে, যতবার বলবেন ততবারই ভোট কমবে। কারণ মানুষ হ্যাঁ ভোট চায়। মানুষ চাই না গেছে হ্যাঁ মানি পরিবর্তন, হ্যাঁ মানি নতুন বাংলাদেশ, হ্যাঁ মানি আর কোনো ফ্যাসিবাদের জন্ম হইবে না এই দেশে। চেষ্টা করলেও হইতে পারবে না। কেন ভাই জানেন? ওই হ্যাঁ ভোট মানে কি জানেন? একজন প্রধানমন্ত্রী শুধু প্রধানমন্ত্রী, উনি দেশের প্রধানমন্ত্রী, উনি দলের আর প্রধান থাকতে পারবে না। জ্বালাটা কিন্তু ওইখানে। আরো কি জানেন? এই যে আমাদের আর্মি বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, প্রশাসন, সব কিছু প্রধানমন্ত্রীর হাতে। ওই ক্ষমতাও কায়দা নেওয়া হয়েছে, বেশ কিছু ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে। তার মানে কি জানেন? সিস্টেমটা এমন করা হয়েছে যে আপনি ইচ্ছা করলেই ইন্টারনেট বন্ধ করে দিয়া হত্যাকাণ্ড চালাইতে পারবেন না। আপনি ইচ্ছা করলেই মাঝ রাইতে সমস্ত লাইট অফ করে দিয়া, সমস্ত চ্যানেল বন্ধ করে দিয়া সাতলা হত্যাকাণ্ড চালাইতে পারবেন না। আপনি ইচ্ছা করলেই বলতে পারবেন না এই আমাদের আর্মি যাইতে পারবে না বিডিআরে, ওরা যা ইচ্ছা তাই করে নিজেরা গোলাগুলি করে মইরা যাক, তোমরা কেউ যাবা না। ওই যে আর্মিরা অপেক্ষা করতেছিল, র্যাব অপেক্ষা করতেছিল বিডিআরের ভিতরে ঢোকার জন্য, কিন্তু প্রধানমন্ত্রীর আদেশ পাচ্ছিল না। ওই ক্ষমতাটাও কাইটা নিয়ে গেছে, ওই ক্ষমতার ডানা কাইটা দিছে। তো যার জন্য না ভোটের পক্ষে ওনারা ক্যাম্পিং করতেছে। কারণ হ্যাঁ ভোট দিলে তো আর কোনো রাক্ষসের জন্ম হবে না, আর কোনো লুটেরার জন্ম হবে না। আর ওই যে দেখছেন যারা আইসা ছবি তুলতে আইছিল না, যারা পাশে দাঁড়ায়া, তারাও আর যায় কোনো কাজ করতে পারবে না। আমাদের এই দেশের ধনীরা, এই ধনীরা ভাই হচ্ছে ধান্দাবাজ। সবচেয়ে বড় ধান্দাবাজ হলো এরা। এরা কি করে জানেন? বিজনেসের সাথে সাথে 2-4টা পত্রিকাও বাইর করে, টেলিভিশন চ্যানেল নেয়। কেন? নিজেদের গুণ গাইবার জন্য। আর যে সরকারের কাছ থেকে মদত নিবে সেই সরকারের গুণ গাইবার জন্য। এইভাবে এরা বয়ান তৈরি করে সরকার টিকায় রাখে। আর তারা যায় যখন দাঁড়াবে, গুলশানে যখন দাঁড়াবে, তখন বাংলার জনগণ কি মনে করবে? 5ই আগস্টের আগের জনগণ আর 5ই আগস্টের পরের জনগণ কেমন? এই 5টা বিশ্ববিদ্যালয় নির্বাচন দিয়া কি আপনারা বুঝতে পারতেছেন না? না বুঝলে না বুঝার ভান করেই থাকেন। দেখেন না, এই আর মাত্র কয়দিন, আর 1 মাস 5 দিন বা 6 দিন, তারপরই তো ফলাফল দেখবেন। হ্যাঁ, তারপরই ফলাফল দেখবেন। মানুষের অভিশাপ, অনেক অভিশাপের পাহাড় জমে গেছে। তো কারণ ওই রিক্সাওয়ালার কথা থেকে আপনারা বুঝেন নাই কিভাবে চিৎকার করতেছিল, কিভাবে হাহাকার করতেছিল, এবং কি বলতেছিল? দোয়া করতেছিল কার জন্য? জামাতে ইসলামের জন্য। কারণ জামাত ইসলাম অন্তত এইটুক বুঝাইতে পারছে গত 15 মাসে যে আমরা জুলুমবাজ না। ওনারা কোথাও জুলুম করে নাই, কোনো জালিয়াতি করে নাই, কার উপরে অত্যাচার করে নাই, কারোর কাছে চাঁদা চায় নাই, কারোর কাছ থেকে কোনো জমি দখল করে নাই। এগুলা মানুষ দেখছে। তো এগুলা মানুষ দেখা মানুষ একটা সিদ্ধান্ত নিয়ে নিছে। এই যে কিছু লোক জরিপ করতেছে না, জরিপে বলতেছে 77% পাওয়া যাবে অমুক, আর 15-17% পাবে এমুক। তারপরেই তো এই নির্বাচনটা হইলো জকসুর। ফলাফল কি? এই জরিপওয়ালারা যদি যায় এই বিশ্ববিদ্যালয়ে জরিপ করতো, ফলাফল কি হইতো? কিন্তু ওইখানে যায় নাই। গেছে কোথায় জানেন? ওই যে গোপালগঞ্জে গিয়া জিজ্ঞাসা করছে। আমার মনে হয় যদ্দূর গোপালগঞ্জ থেকেই এই জরিপ করে নিয়ে আসছে। আমাদের এই চ্যানেলগুলোতে দেখবেন কিছু বিশেষজ্ঞ এই জরিপ টরিপ নিয়ে খুব বেশি মাথায় ঘামায়।
কিন্তু আমি বিদায়ের আগে তারেক রহমান সাহেবের কাছে বলবো, দেখেন আপনার বাবা নাই, মা নাই, আপনার ভাই নাই, পৃথিবীতে আপনি একা। মা যখন বেঁচে থাকে মার ছায়া থাকে, এবং মার ছায়ার কারণে অনেক আপদ বিপদ অটোমেটিক কাইটা যায় ভাই। মা যখন বাইচা থাকে, মা তখন তার সন্তানের জন্য ভাই সারাক্ষণ দোয়া করতে থাকে, আর ওই দোয়ার কারণে উনি বাইচা থাকে আপদ বিপদ থেকে। আজকে আপনার মা নাই, কেউ নাই, আপনি একা। তাই আপনি খুব বুদ্ধি কইরা কারেক্ট জায়গায় পৌঁছান। আপনি একটু ভাবতে চেষ্টা করেন যে দেশের মানুষ কি চায়, আপনার আশেপাশের মানুষরা যারা আছে ওরা কি চায়, এটা আপনি কানে নিয়েন না প্লিজ, আপনি এটা কানে নিয়েন না। দেশের মানুষ কি চায় সেটা ভাবেন। দেখেন আপনারা যদি বলেন না ভোটের কথা, আপনি বলেন নাই, আপনার দলের লোকজন বলতেছে, তার মানে কেন্দ্র থেকে ইশারা আছে যে তোমরা না ভোট দাও। না ভোট দেওয়া মানে কি জানেন? আপনারা আবার চাইতেছেন শেখ হাসিনার মতো কোনো স্বৈরা শাসক এই দেশের জন্ম হোক। এই ব্যাপারটা জনগণ বুঝলে আপনি বুঝবেন না কেন? আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে আপনি অবশ্যই নিয়ে আসবেন হ্যাঁ ভোট। হ্যাঁ ভোটটা যদি নিয়ে আসেন দেখবেন রাতারাতি সবকিছু বদলে যেতে পারে। আমি মনে করি আপনি যখন বগুড়ায় যাবেন আপনার আই হ্যাভ এ প্ল্যানের কিছুটা হলেও আপনি প্রকাশ করবেন, আর সেখানে যেন হ্যাঁ ভোটটা থাকে, জুলাই পক্ষে থাকে, হ্যাঁ ভোট এবং জুলাই পক্ষে থাকে। কেন থাকবেন না বলেন? আমি যদি আপনাকে প্রশ্ন করি, আজকে আপনি গুলশানে বসা এই যে সমস্ত মিডিয়া আপনার দিকে হেইলা গেল, এটা কি সম্ভব হইতো? আপনি কি আসতে পারতেন? আপনি কি আপনার মরা মায়ের মুখ দেখতে পারতেন যদি 5ই আগস্ট না হইতো, জুলাই অভ্যুত্থান না হইতো? আপনিই বলেন, তাহলে কেন আপনাদের লোকজন না ভোট চাইবে? নিশ্চয়ই এটা ভুল রাজনীতি। আমি মনে করি আপনার আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে হ্যাঁ ভোটটা নিয়ে আসবেন, জুলাই গণ অভ্যুত্থানকে নিয়ে আসবেন। এর মানে এই নয় যেটা আপনাদের লোকরা বুঝাইতে চাচ্ছে আমরা 71 মানি না, আমরা 16ই ডিসেম্বর মানি না, আমরা স্বাধীনতা মানি না। এগুলা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। 71ই তো ভাই আমাদের সবকিছু, আমাদের কলিজা। 71 আমাদেরকে স্বাধীনতাই না দিছে, স্বাধীন একটা পতাকা দিছে। আর 24 কি করছে? সেই স্বাধীনতাকে, 71-এর স্বাধীনতাকে রক্ষা করছে। আপনি হিসাব মিলিয়ে নিয়েন, স্বাধীনতাকে রক্ষা করছে কারা? এই জুলাই গণ অভ্যুত্থানে যারা রাস্তায় নাইমা আইছিল তাদেরকে বুকে ধারণ কইরা ভবিষ্যৎ রাজনীতি করবেন। কারণ খেলা চলছে অন্য লেভেলে। হ্যাঁ ভাই, খেলা চলছে অন্য লেভেলে। যে লেভেলটা আমার মনে হয় তারেক রহমান সাহেব লন্ডন থেকেই বুঝতে পারছিল, যার জন্য উনি বলছে যে আগামী নির্বাচন সহজ হবে না, কঠিন নির্বাচন হইতে যাচ্ছে। হ্যাঁ ভাই, সত্যি সত্যি কঠিন নির্বাচন হইতে যাচ্ছে, কারণ খেলা তো অন্য লেভেলে। দেখতে পাবেন আর কিছুদিন, এই তো 1 মাস 4 দিন আর 5 দিন। দর্শক আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করবেন। আর আমাদের নাসির বার্তা ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।